মেয়েটার গালে একটা থাপ্পড় দিতে পারলে ভালো লাগতো, কিন্তু আপাতত দিতে পারছি না। তার দুটো কারণ। একে তো সে একটা মেয়ে, তাও আবার পিচ্ছি টাইপের মেয়ে, স্কুলে পড়ে মনে হয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে মেয়েটা পিচ্ছি হলেও দেখতে বেশ সুন্দরী। পিচ্ছি বাচ্চাদের প্রেমে পড়ি না, নয়তো এই মেয়ের প্রেমে পড়ে যেতাম টুক করে। বিকেলবেলা টিউশনিতে যাওয়ার জন্য বের হচ্ছি, তখনই এই বিপত্তি। ইদানিং আমাদের গলির ভেতর কয়েকদিন থেকেই দেখতেছি বেশ কিছু ছেলেপুলে সাইকেল চালাচ্ছে। এখন ঢাকা শহরে সাইকেল চালানো একটা ফ্যাশন হয়ে গেছে। ছোট বড় সবাই চালাচ্ছে, দেখতাম চলে যেতাম, কিন্তু আজকে কেবল চলে যাওয়া হয় না। একটা শার্ট আর জিন্স পরা মেয়ে দেখছিলাম সাইকেল চালাচ্ছে। যতই ঢাকায় থাকি না কেন, এই শহরে মেয়েরা সাইকেল চালাচ্ছে এমন একটা দৃশ্য এখনো ঠিক স্বাভাবিক নয় আমার কাছে। কয়েকবার চোখ চলেই যায়। মেয়েটার চালানোর ধরন দেখে মনে হচ্ছিল যে নতুন চালানো শিখছে। দেখতে দেখতে মেয়েটার কাছে চলে এলো, আর বলা নেই কওয়া নেই আমার ডান পায়ের সাথে ধাক্কা মেরে দিল। তারপরেই সেই চিরচেনা মেয়েদের আচরণ। মেয়েটি একটু হাসি দিয়ে বলল, আচ্ছা ভাইয়া, আপনার লাগেনি তো? তখন মনে হলো একটা থাপ্পড় দিয়ে বলি, না না, লাগবে কেন? এত বড় একটা সাইকেল পায়ের উপর তুলে দিলে লাগে নাকি? তুমি বরং একটা কাজ করো, বুলডোজার নিয়ে এসে আমার পায়ের ওপর তুলে দাও। ফাজিল মেয়ে। কিন্তু এর কিছুই বলা হলো না। প্যান্টের ধুলো পরিষ্কার করতে করতে বললাম, না ঠিক আছে, একটু সাবধানে চালাও। মেয়েটি আবারও হাসি দিয়ে বলল, সরি ভাই, চালানো শিখছি তো। আপনার সত্যি লাগেনি তো? না ঠিক আছে। আমি আর কথা না বাড়িয়ে হাঁটা দিলাম। মুখে বললেও পায়ে বেশ খানিকটা ব্যথা অনুভব করতে পারছিলাম। যাক, কি আর করার, এরম ভাবেই চলে গেলাম। পরের দিনও দেখি সেই মেয়ে হাজির। তবে আজকে ঠিক মতোই সাইকেলের ব্রেকটা চাপতে মনে ছিল মনে হয়। সাইকেলটা নিয়ে আমার ঠিক সামনেই থামালো মেয়েটি। আপনি অনেক ব্যথা পাইছিলেন, তাই না? না ঠিক আছে, একটু ব্যথা তো লাগবেই। না মানে, আমি দেখছিলাম আপনি কিরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। এমনকি এখনো আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। হুম। আমার দিকে তাকিয়ে রইল খানিকটা লজ্জিত এবং অপরাধী মুখে। সুন্দরী মেয়েদের করুণ মুখ কারোই বা দেখতে ভালো না লাগে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দুর্ঘটনা তো ঘটে, তাই না? হুম। মন খারাপ করার কিছুই নেই। মেয়েটি বলল, আপনি কোথায় যাচ্ছেন? প্রতিদিন দেখি এই সময়ে আপনি বাইরে যান। কোথায় যান? বাহ, আমার দিকে লক্ষ্য আছে দেখছে। আর তেমন কিছু না। আপনি প্রতিদিন দেখেন না আমি বিকেলবেলা এই গলিতে সাইকেল চালাই? তাই নাকি? এমন একটা ভাব দেখালাম যেন আমি এই প্রথম মেয়েটিকে লক্ষ্য করলাম। ঢং। ঢং? টিউশনিতে দেরি হয়ে যাচ্ছিল, তাই আর কথা বাড়ালাম না। চলে আসলাম, ভেবেছিলাম কথাবার্তা মনে হয় এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু এখানে শেষ হলো না। পরদিন সকালবেলায় ক্লাস। আমি এমনিতেই বাসের ভিড় এড়াতে একটু সকাল সকালই রওনা হই। প্রতিদিন ফিজিক্যাল বাস স্টপেজ থেকে উঠলেও আজকে কি মনে হলো মোহাম্মদপুর বাস স্টপেজ থেকে বাসে উঠতে গেলাম। কোনো কারণ নেই, দুটো স্থান থেকেই আমার বাসার দূরত্ব প্রায় কাছেই। বাস স্টপেজে গিয়ে দেখি পিচ্ছি মেয়ে দাঁড়িয়ে রয়েছে, পরনে পরিচিত কলেজের পোশাক। আমি তো ভেবেছিলাম মেয়েটা স্কুলে পড়ে, কিন্তু এখন দেখা যাচ্ছে কলেজে পড়ে। তার উপর গতদিন মেয়েটাকে যত ছোট মনে করেছিলাম, আজকে ততটা ছোট মনে হচ্ছে না। আমাকে দেখেই মেয়েটা এগিয়ে এলো। আপনি? তুমি? আমি
কলেজ যাচ্ছি। তা তো দেখতেই পাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? ক্যাম্পাসে। আচ্ছা। বাস চলে আসলো। বাসে উঠে দেখি মেয়েটা প্রথমে মহিলার সিটে বসলো। আমি বসলাম পেছনকার দিকের একটা সিটে। সকালবেলার সময় বাসটা প্রায় ফাঁকা চলে। দেখলাম একটু পরে মেয়েটা আমার কাছে পাশে এসে বসলো। আপনার পায়ের কি খবর? ভালো। আসলে আমি সত্যি সরি। না, ঠিক আছে। কথা চলতে থাকলো মেয়েটির কলেজে যাওয়ার আগে পর্যন্ত। সময় বলতে গেলে ভালো কাটছিল বেশ। যখন সামনের কয়েকটা স্টপেজ থেকে মেয়েটির কলেজের কয়েকজন উঠলো, দেখলাম মেয়েটি একটু নড়ে চড়ে বসলো। কয়েকজনকে দেখে তো হাতও নাড়ালো। মনে হয়েছিল যে মেয়েটির মনে হয় উঠে চলে যাবে, কিন্তু গেল না, বসেই রইল। মেয়েটি যখন নেমে গেল, ওর কলেজের সামনে গেটের কাছে দাঁড়িয়ে মেয়েটি আমার দিকে হাত নাড়ালো। কেন জানি বেশ ভালো লাগছিল বিষয়টা। পরের দিন রাস্তায় হাঁটছি, এমন সময় একটা ছেলে পিছন থেকে বলল, ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা কি দেবেন? কেন, আমার নাম্বার দিয়ে কি করবে? রিয়া দিদি চেয়েছেন। তোমার দিদি আমার নাম্বার নিয়ে কি করবে? আমি তো জানি না। আমার দিদিকে বলো আমি পিচ্চিদেরকে আমার নাম্বার দিই না। পিচ্চি ছেলেটা চলে গেল। সন্ধ্যাবেলায় টিউশন থেকে বাসায় আসছিলাম। মোড়ের মাথায় আসতে কয়েকটা ছেলে দেখতে পেলাম। এলাকার বড় ভাই, যতদূর জানি এদের সাথে আমি কোনো দিন লাগতে যাই না, এড়িয়ে চলি। এই ছেলে দাঁড়াও। আমি দাঁড়ালাম। তোমার নাম কি অপু? জি। কোথায় থাকো? এই তো গলির শেষ মাথায় মোহাম্মদ সাহেবের বাসায়। রিয়াকে চেনো? আমি চুপ করে রইলাম। কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না। কি হলো কে জানে। জি, একটু চিনি। কিভাবে? সেদিন রিয়া সাইকেল চালাতে গিয়ে আমার পায়ের ওপর সাইকেল তুলে দিয়েছিলাম, বেশ ব্যথা পেয়েছিলাম, আর কিছু না। গুড, এমনই যেন হয়। সে আমার বোন, মনে রেখো কথাটা। জি। আমি বেশ ভয় পেয়ে গেছিলাম। এলাকার বাড়িওয়ালার মেয়েদের পেছনে ভাড়াটিয়া ছেলেরা গেলেই যত সমস্যা বাঁধে। ভাগ্য ভালো আমি একদমই এগোইনি। মাইর খাওয়ার সমূহ সম্ভাবনা ছিল। কদিন বেশ ঝামেলা ছাড়াই কেটে গেল, রিয়া কিংবা তার ভাইয়ের সাথে দেখা হওয়ার ছাড়াই। কিন্তু পুরোপুরি মুক্তি মিলল না। কয়েকদিন পরে বিকেলবেলা আবারও বের হয়েছি। তখনই রিয়াকে দেখতে পেলাম রাস্তায় দাঁড়িয়ে আছে। আজকে জিন্স কিংবা শার্ট পরেনি, আজকে সালোয়ার কামিজ পরেছে। চেহারায় পিচ্ছি পিচ্ছি ভাবটা নেই মোটেই, সেখানে রয়েছে একটা গম্ভীর ভাব। হাতের কাছে সাদা কিছু পেঁচানো, মনে হলো কোনো ব্যান্ডেজ কিছু। অ্যাক্সিডেন্ট করেছে নাকি? কিন্তু এগিয়ে যে কথা বলবো তার উপায় নেই। পাশেই তার বড় ভাই দাঁড়িয়ে রয়েছে। ওখানে কথা বলতে গেলে আমাকে মাইর খেতে হবে। আমি ভাবছিলাম পাশ দিয়ে চলে যাব, ঠিক তার হলো না। রিয়ার বড় ভাই আমাকে ডাক দিল। আব্বার কি হলো? রে ভাই, আমি তো কিছুই করি নাই। অপু, কি খবর? জি ভালো। আপনি ভালো? সেদিন রাতে যে তোমার কথা বললাম, আমি কি কোনো খারাপ কিছু বলেছি বলো? জি বলুন। তোমার কি মনে হয়েছে আমি তোমার সাথে বিন্দুমাত্র মিসবিহেভ করেছি? জি না। কেন? আমার কাছ থেকে উত্তর শুনে রিয়ার ভাই রিয়ার দিকে তাকিয়ে বলল, দেখো নিজেই এই কথা বলছে। তুই কথা থেকে শুনেছিস? বল, কে বলেছে যে ওকে আমি বকেছি? রিয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সামনের দিকে হাঁটা দিল। রিয়ার ভাই আমাকে ডেকে বলল, যাক বাঁচালে আমাকে। এই তো কিছুই বুঝতে পারতেছি না। রিয়ার হাতে ব্যান্ডেজ দেখছো না? ও কথা থেকে শুনেছে নাকি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, এই জন্য ও মনে করেছে যে ওর সাথে তুমি কথা বলছো না, তাই আমি তোমাকে হুমকি বা
এই জাতীয় কিছু দিয়েছি। নিজের হাত নিজেই কেটেছে, রক্তারক্তি অবস্থা। আমরা সবাই বেশ ভয় পেয়ে গেছিলাম। মনে মনে বললাম, কথা তো খানিকটা সত্যি, কিন্তু বাস্তবে তো আর কিছু বলা যায় না। রিয়ার ভাই বলল, রিয়া খুব জেদি মেয়ে জানো, আমরা কিছু বলতে পারি না। ক্লাস 9 থেকে একবার এতগুলো ঘুমের ওষুধ খেয়েছিল, বাবা বকেছিল বলে। তারপর থেকে আমরা ভয় ভয় থাকি। তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো না কেমন? আমি তো করিনি। যাই হোক, যা হয়েছে হয়েছে। ও যদি তোমার সাথে কথা বলতে আসে, ওকে অ্যাভয়েড করো না, ঠিক আছে? জি। আমার কেন জানি মনে হলো এটা একটা গ্রিন সিগন্যাল রিয়ার সাথে কথা বলার জন্য। ভাইয়া আর কিছু না বলে চলে গেল। ঘুরে তাকিয়ে দেখি রিয়া গলির মাথা থেকে হেঁটে আবার ফিরে আসছে। আমি এবার নিজেই এগিয়ে গেলাম। কি বললো আমার ভাই আপনাকে? বলল যে পিচ্ছি মেয়েকে যেন আর পিচ্ছি না ডাকে। আমি মোটেও পিচ্ছি না। তুমি অনেক বড় হয়ে গেছো। রিয়া এই কথার জবাব না দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। তুমি এই পাগলামোটা কেন করলে? জানি না, কেবল মনে হয়েছে আমার কারণে আপনাকে কথা শুনতে হয়েছে। আমার জন্য এত কেয়ার? ও আপনি বুঝবেন না। বোঝাও। আমি বেশ ভালো স্টুডেন্ট, ভালো বুঝতে পারেন। কচু পারেন, তাহলে ঠিক বুঝতে পারতেন। আমি কোনো কথা না বলে রিয়ার পাশাপাশি হাঁটতে লাগলাম। হাঁটতে বেশ ভালো লাগছে। হাঁটতে হাঁটতে রিয়া হঠাৎ বলল, একটা কথা বলি, যদি রাগ না করেন তবেই। বলো। ওই দিন আমি ইচ্ছে করেই আপনাকে ধাক্কা দিয়েছিলাম। কি? রিয়া আমার কথার জবাব না দিয়ে হেসে দিল। মানে কি? কোনো মানেই নেই। তুমি আসলেই পিচ্ছি না? বলেছিলাম আমি পিচ্ছি না। তাই তো দেখতেছি। রিয়া দুষ্টামি ভরা চোখে আমার দিকে তাকিয়ে রইল। পিচ্ছি বাচ্চার প্রেমে পড়ি না, এই মতবাদ থেকে মনে হয় বেরিয়ে আসার সময় হয়ে গেছে। রিয়ার কথা শুনে অপু মনে মনে বেশ চিন্তায় পড়ে গেল। ইচ্ছে করেই ধাক্কা দিয়েছিল। এই মেয়ে তো পিচ্ছি না, বরং দারুণ বুদ্ধিমান। রিয়া হেসে হেসে বলল, এত ভাবছো কেন? সত্যি বলি, আমি প্রথম দেখাতেই তোমার উপর একটু বিরক্ত হয়েছিলাম, কিন্তু পরে মনে হলো বিরক্তি ঝগড়াচ্ছে তোমার সঙ্গে বন্ধুত্ব করাই ভালো। অপু এবার একটু রাগী সুরে বলল, এই জন্যই তুমি আমাকে ধাক্কা মেরে চোট দিয়েছিলে? বন্ধু বানানোর স্টাইলটা তো একটু বেশি হিংস্র। রিয়া এবার একটু গম্ভীর হয়ে বলল, কেন জানি না, তোমাকে দেখার পর মনে হচ্ছিল তুমি আমার জীবনে একটা বিশেষ কেউ হবে। হয়তো সেটা বন্ধুত্ব দিয়ে শুরু হবে, হয়তো বা আরো বেশি কিছু। অপু ভড়কে গেল। এই মেয়ে তাহলে কি সত্যি আমাকে পছন্দ করে? কিন্তু আমি তো এখনো ঠিক কিছু বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা রিয়া, তুমি এত জেদি কেন? তোমার ভাই বলতেছিল তোমার পাগলামির কথা, এসব করো কেন? রিয়া একটু চুপ করে থাকলো, তারপর বলল, জেদ তো মানুষের মনের গভীরের কোনো না কোনো ব্যথা থেকেই আসে, তাই না? অপু একটু থেমে গেল। এত হাসি খুশি মেয়ের মনের ভেতরেও কি তাহলে কোনো দুঃখ লুকানো আছে? সে বলল, তোমার মনের কথা আমাকে বললে হয় না? আমি তো বন্ধু হই, তাই না? রিয়া হেসে বলল, তুমি তো খুব কৌতূহলী, কিন্তু মনের কথা এত সহজে বলা যায় না। তোমাকে আগে প্রমাণ করতে হবে যে তুমি সত্যিকারের বন্ধু। অপু একটু মুচকি হাসলো। আচ্ছা, প্রমাণের জন্য কি করতে হবে? রিয়া দুষ্টু চোখে তাকিয়ে বলল, তবে আগামীকাল বিকেলে আমার সঙ্গে দেখা করবে, কিছুটা সময় কাটাবে, দেখাই যাক তুমি কতটা বন্ধু হতে পারো। অপু রাজি হয়ে গেল। পরদিন বিকেলে অপু ঠিক সময়ে গলির মোড়ে হাজির। রিয়া সেখানে দাঁড়িয়েছিল। পরনে ছিল নীল শাড়ি আর খোলা চুল। অপু চোখ সরাতে পারছিল না।
সে বলল, আজ তুমি তো একেবারেই বদলে গেছো, তোমাকে চিনতেই পারছি না। রিয়া একটু লজ্জা পেয়ে বলল, তুমি তো এতদিন ধরে আমাকে পিচ্চি বলেই ডাকছিলে, তাই ভাবলাম আজ একটু বড়দের মতো সাজি। অপু হেসে বলল, সাজগোজের প্রয়োজন নেই, তুমি যেরকম সেভাবেই সুন্দর। রিয়া আবারও লজ্জায় মাথা নিচু করল। চলো সামনের ক্যাফেটায় গিয়ে বসে। ক্যাফেতে? দুজনে বেশ গল্প করছিল। রিয়া তার স্কুলের দিনগুলোর মজার গল্প করছিল, অপু শুনছিল আর মাঝে মাঝে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করছিল। হঠাৎ রিয়া বলল, তোমার জীবনে কি কেউ আছে? অপু একটু অবাক হয়ে বলল, মানে? রিয়া সরাসরি বলল। তুমি কি কাউকে ভালোবাসো? অপু একটু হেসে বলল, এতদিন ছিল না, তবে ইদানিং মনে হচ্ছে কেউ একজন ধীরে ধীরে আমার জীবনে জায়গা করে নিচ্ছে। রিয়া চুপ করে গেল। তার মুখে হাসি থাকলেও চোখে যেন একটা অদ্ভুত অনুভূতি ফুটে উঠল। অপু বলল, কেন, তুমি কি কাউকে ভালোবাসো? রিয়া একটু দুষ্টুমি করে বলল। ভালোবাসি, তবে এখনো তাকে বলিনি। অপু একটু ঠাট্টা করে বলল, তাহলে বলো না, আমি তো আছি, প্রয়োজনে সাহায্য করব। রিয়া এবার সোজাসুজি অপুকে বলল, তাহলে শোনো, আমি তাকেই ভালোবাসি যে এই মুহূর্তে আমার সামনে বসে আছে। অপু যেন স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণের জন্য কথা বলার শক্তি হারিয়ে ফেলল। রিয়া বলল, কি হলো? বললাম তো, বোঝাও তুমি। বোঝা তো তোমার শক্তি। তাহলে আমিও একটা কথা বলি। আমি যে তোমার সাইকেলের ধাক্কা খেয়েছিলাম, সেটা হয়তো দুর্ঘটনা ছিল, কিন্তু এরপর থেকে তোমার জীবনে ঢুকে পড়া কোনো দুর্ঘটনা নয়। এটা হয়তো আমাদের ভাগ্যের লেখা। দুজনে একসাথে একে অপরের দিকে তাকিয়ে রইল। চোখে কোনো কথা ছিল না, শুধু অনুভূতির গভীরতা ছিল। রিয়া হাত বাড়িয়ে দিল। তাহলে আমার বন্ধু না, আরো কিছুটা বেশি। অপু হাত ধরে বলল, বন্ধুত্বের শুরু, তবে শেষ কথায় সেটা সময় বলবে। শেষ দৃশ্যে অপু আর রিয়া গলির পথে হাঁটতে হাঁটতে নিজেদের গল্প মগ্ন, তাদের সাথেই যেন পথ, বাতাস আর সাইকেলের স্মৃতি সাক্ষী হয়ে রইল। সো বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। আর হ্যাঁ, একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।